আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা নাইমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির আলিয়াস ফ্রসাস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বাঘের দেশে বৈশাখ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ে প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনীর 7। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আর কিভাবে বলবো? তুমি আমার সাথে জেগে জেগে কথা বলছো। আমি মোলায়েম করে কথা বললে তো সমস্যা। সো নাবিলা, এটা তোমার কাছ থেকে আমি আশা করি না। তাহলে কি আশা করো? হয়েছে, বাদ দাও। না না, বলো কি আশা করো আমার কাছ থেকে? আর কি চাওয়ার আছে? আর কি দেব আমি? কি দেওয়ার বাকি আছে আমার? নাবিলা প্লিজ একটু নরমাল হও। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রাত 11:30টায় সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা নাইম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একই সাথে কিন্তু শুভ নববর্ষ জানানো উচিত হয়তো, যেহেতু গতকাল আমরা নববর্ষের প্রথম দিন ছিল। তো কেমন গিয়েছে দিনটি? আমার তো খুব পছন্দের দিন, খুবই আনন্দের দিন, কারণ সবার সাথে দেখা হয়, সবাইকে দেখতে খুব চমৎকার লাগে এবং আমাদের নিজেদের নববর্ষ। আমরা তো সবসময় হ্যাপি নিউ ইয়ার বিদেশি কিংবা দেশের বাইরের ক্যালেন্ডার থেকে আমরা বলি, কিন্তু বাংলা বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন, আমাদের প্রথম দিন, আমাদের বছরের প্রথম, আমাদের সংস্কৃতি ঐতিহ্যের প্রথম দিন। তো কিভাবে পালন করলেন দিনটিকে? কিভাবে নতুন বছরকে বরণ করে নিলেন? খুব ভোরবেলা সবাই উঠে যায়, সত্যি। আমরা আমাদের ছোটবেলা থেকেই বাবা মা থেকে শুরু করে সবাইকে, কাজিন সবাই থেকে দেখে শেখা, আস্তে আস্তে পরে বুঝতে পারা যায় কেন। খুব ভোরে উঠে আসলে কতক্ষণে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, বেশ কয়টি পছন্দের জায়গা সবারই আছে অবশ্যই। তো সবগুলো জায়গায় কত তাড়াতাড়ি যাওয়া যাবে, ঘুরে ঘুরে দেখা যাবে, সেটাই আসলে ইচ্ছা থাকে এবং তাই করেছি। চমৎকার চমৎকার। এবারে নববর্ষের যে প্রথম দিনটা, সেটা আপনার জন্য আরেকটু স্পেশাল ছিল, যেহেতু সেলিম আল দীন স্যারের রচনায় একটি নাটকে আপনার কাজ করার সৌভাগ্য হয়েছিল। সেই অভিজ্ঞতাটা আমি একটু জানতে চাইবো। আসলে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আমরা যারা এখন
এই সময় অভিনয় করছি। আমাদের জন্যে স্যারের গল্প কিংবা স্যারদের গল্প আমাদের জন্য আসলে আশীর্বাদ, এবং ওনাদের একটি লেখা, ওনাদের একটি শব্দকে যদি আমরা সাবটেক্সটটা বুঝে ঠিকঠাকভাবে এটার অর্থটা অনুযায়ী আমরা ডেলিভারিটা দিতে পারি, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি সার্থকতা। আমি বলবো যে এটা আমার 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 পুরো অ্যাক্টিং ক্যারিয়ারের জন্য অবশ্যই একটি অনেক বড় অলংকার, এবং কৃতজ্ঞ হাসান রেজাউলের কাছে অবশ্যই যে স্যারের একটি নাটক আমি করতে পেরেছি, সে আমাকে সেই বিশ্বাস করে তার গল্পে নিয়েছে অ্যাজ এ ডিরেক্টর। এটা আমার জন্য অনেক 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 বড়। একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার জীবনের জন্য যেটা অনেক বড় একটি প্রাপ্তি, সেটা কিন্তু এনটিভির জন্য অনেক বড় একটি প্রাপ্তি, যেটি নববর্ষের প্রথম দিন সেলিম আল দীন স্যারের রচনায় একটি নাটক প্রচারিত হয়েছে, এবং দর্শকদের রেসপন্সও কিন্তু অনেক ভালো। আপনার কাছে কি মনে হয়েছে, দর্শকরা কেমন রেসপন্স করেছে? আমি তো এমনিতেই ভয়াবহ খুশি, খুবই মানে আনন্দিত। আমার মানে ফ্যামিলি সবাইকে বলছি, জানো আমি না সেলিম আল দীন স্যার একটা নাটক করেছি। মানে জিনিসটা হচ্ছে এরকম যে শিশু হয়ে গেছে আসলে, মানে শিশুরা তার খুবই পছন্দে, খুবই মানে স্বপ্ন দেখে এমন একটা জিনিস যদি পায়, তাহলে তাদের কি অবস্থা, খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তা আমার অবস্থাটা আসলে তেমন। এর পাশাপাশি আর কি কি নাটকে কাজ করা হচ্ছে, ধারাবাহিক বা একক নাটক? একক নাটক বেশি, একক নাটক বেশি, আর ধারাবাহিক এবছর ইনশাআল্লাহ বেশ কিছু ধারাবাহিক নাটক আসবে। কিছু নতুন শুরু হচ্ছে, কিছু শেষ হয়েছে বিভিন্ন চ্যানেলে। আর খুব বেশি যেহেতু ধারাবাহিক করা হয় না, সেই অর্থে আবারও মানে আমার 3টি করে ধারাবাহিক থাকে সবসময়, সেটা শেষ হয়ে গেলে আমি আবার নতুন 3টি নেই, মানে এর বেশি আমার জন্য টাফ হয়ে যায়। আচ্ছা, কিন্তু ভালো লাগে কোনটাতে কাজ করতে, একক নাটকে নাকি ধারাবাহিক নাটকে? নাটকই ভালো লাগে, সেটা যেটাই সিকোয়েন্সই ভালো লাগে, যে কোনো দৃশ্য যখন পড়ি তখনই ভালো লাগে। অভিনয় করাটাই সব থেকে মজার ব্যাপার আমার জন্যে, কারণ মানে আপনি চিন্তা করেন, আপনি এখানে বসে থেকে একই মানুষ থাকতে পারছেন না, কত বড় চ্যালেঞ্জিং, কত বড় এক্সাইটিং, কত বড় একটি বিষয় যে আরেকজনের দেখা একটি মানুষ, হ্যাঁ, আপনি ধারণ করে বসে আছেন, এবং সেটাকে আবার সবার সামনে, পুরো সবার সামনে উপস্থাপন করছেন, এবং সবাই সেটাকে অ্যাপ্রিশিয়েট করছে। তো এই যে অভিনয়ের প্রতি যে ভালোবাসাটা, ভালো লাগার যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা কবে থেকে? এটা হয়েছে, আমি আসলে আগে চাকরি করতাম, আমি তো অভিনয় করতাম না। যখন অভিনয় করার সুযোগ পেলাম, আমাকে প্রথম সুযোগ দিয়েছে হচ্ছে রুমানা রশিদ, ঈশিতা আপু। তখন আমি বুঝতে পারিনি আসলে, তো হঠাৎ করেই চান্স উনি করে দিয়েছেন, এবং আপুর কাছে কৃতজ্ঞ এখনো। সেদিন হয়তো উনি ওই সুযোগটা না দিলে হয়তো মানে ভালোবাসাটা কিংবা করার ইচ্ছাটা জানতো না, কারণ আমি তো জানি না আমাকে দিয়ে অভিনয় হবে কিনা। এটা তো ওয়ান ফাইন মর্নিং একজন অ্যাক্টর হওয়া সম্ভব না। ইভেন এখনও আমি অ্যাক্টর না, আই এম নট এ কমপ্লিট অ্যাক্টর ইয়াট। আমাকে অনেক কিছু এখন শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, একেবারেই আমি পূর্ণ না। মানে আমি বলবো না যে মানে আমি চেষ্টা করে যাচ্ছি, অনেক চেষ্টা করছি ভালো ভালো কাজ করার, ভালো ভালো গল্পে কাজ করার, ভালো ভালো চরিত্র দেওয়ার। তো ঈশিতাপুরের কাজটি করার পরে আবার একটি গ্যাপ, লম্বা সময়। তারপর আরিফিন শুভর কারণে, খিজির হায়াত কারণে আমি জাগো ছবিতে অভিনয় করার সুযোগ পেলাম। তখন আমি যখন জাগো ছবি শুটিং করছি, সে 10 দিনের মাথায় আসলে আমি আমার চাকরিটা ছেড়ে দিই, এবং আমার যিনি বস ছিলেন উনি আমাকে সাধুবাদ জানালেন যে ঠিক আছে, আপনি কেমন লাগছে নাইম? স্যার আমার না খুব ভালো লাগছে। আমি বললাম বস আমার খুব ভালো লাগছে বস, আমি না খুব মন দিয়ে অভিনয় করতে পারছি, আমার খুব ভালো লাগছে। আপনি কি এই সেক্টরটাতে আপনি কি দাঁড়াতে পারবেন, আপনার কি মনে হয়? আমি জানি না বস, কিন্তু আমার খুব ভালো লাগছে, যেহেতু মন দিয়ে করতে পারছি, কিছু একটা হবে। তো উনি বললেন যে ঠিক আছে, যেহেতু তুমি এটা ফিল করছো, তুমি এটার জন্য আরও পরিশ্রম করো। হ্যাঁ, যেহেতু তুমি আমাদের অনেক রেগুলার একজন এমপ্লয়ি এবং খুব ঠিকঠাক এমপ্লয়ি,
ঠিকঠাকভাবে তুমি তোমার রেসপন্সিবিলিটি পালন করেছো। সো আমি বলবো যে তুমি যেহেতু একদম সেক্টর সুইচ করছো, তুমি মন দিয়ে করো। সত্যি বলতে গেলে ওই জাগর 1টি বছর আমি জাগর গল্পেই আসলে বসবাস করেছি, হ্যাঁ। এবং তখন আসলে বুঝতে পেরেছি যে আমার মধ্যে একটা অন্যরকম চেঞ্জেস আসছে, হ্যাঁ, আমার মধ্যে চেঞ্জেস আসছে। এবং আমার বারবার ওই মনে হচ্ছে যে একটু ক্যামেরার সামনে যাই, কোনো একটি গল্প পেতাম, আবার যদি অভিনয় করার সুযোগটা হতো তাহলে হয়তো আমি এটা থেকে বেটার করতে পারবো। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। এই যে অভিনয়ের প্রতি ভালো লাগা বা ভালোবাসা এবং তারপরে কিন্তু মানে অনবরত লেগে থাকা, তো এই সময়ে যারা নতুন ভাবে আসছে অভিনয়ের এই জগতে, তারা আসলে কতটুকু লেগে থাকছে? তাদের মধ্যে কি আসলে ধৈর্যের পরিমাণটা কিছুটা কম, যে কারণে আমাদের নাটকের প্রতি সেই ইফেক্টটা পড়ছে? না, নাটকে কোনো এফেক্ট নেই। এই কথাটি বারবার বলা হচ্ছে, বাট আমি এটার বিপক্ষে। নাটকে কোনো এফেক্ট নেই। সত্যি হচ্ছে এরিয়া বড় হয়েছে। এখন এরিয়া বড় হলে প্রতিটি কর্নার তো ঠিকঠাক থাকবে না, কিছু কিছু কর্নার আপনার এলোমেলো হতেই পারে, তার মানে পুরো সেক্টর তো আর খারাপ না। এখন আপনি একজন উপস্থাপিকা, আপনি আজকে থেকে 3 বছর আগে উপস্থাপিকা হয়তো ছিলেন না, কিংবা 4 বছর আগে উপস্থাপিকা, কিংবা 5 বছর আগে ছিলেন না, কিন্তু আপনি তো আজকে অন্য কোথাও অন্য প্রফেশনে থাকতে পারতেন। আপনি আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে সময় দিচ্ছেন। তাহলে এই যে মানুষগুলো আসছে, সময় দিচ্ছে, ভালোবাসছে, এটা অনেক বড় বিষয় না? হ্যাঁ, প্রত্যেকের একটা গাইডলাইন আছে, একটা জানার ব্যাপার আছে যে এই ইন্ডাস্ট্রিতে এই শিল্পের সাথে কারা কারা জড়িত ছিলেন এবং কারা কারা আছেন, সেটা জানাটা খুব জরুরি। আজকে একজন গোলাম মোস্তফার কথা যদি বলা হয়, উনার ব্যাপারে জানতে হবে, হ্যাঁ। আজকে অবশ্যই দেখতে হবে তৌকির ভাইয়ের স্ক্রিন প্রেজেন্স, পার্সোনালিটি, আমাদের তারিক আলম খানের অ্যাক্টিং, ফরিদি আঙ্কেলের অ্যাক্টিং, সুবর্ণ মোস্তফার অ্যাক্টিং, আফজাল হোসেনের অ্যাক্টিং, আমাদের ইন্তেখাব দিনারের বিনয়ী আচরণ, আমাদের আনিস রহমান মিলনের মানে খুবই সুন্দর ক্যারেক্টারাইজেশন, আমাদের অপূর্ব ভাই রোমান্টিক ডেলিভারি, আমাদের মাহফুজা আহমেদের রোমান্টিক ডেলিভারি, রোমান্টিক দৃশ্য তারা কত প্রাণ দিয়ে করছেন, আমাদের চয়নিকা চৌধুরীর সুন্দর চমৎকার না, আমি বলছি ইন ডিটেলটা জানতে হবে। আমাদের শিয়াব শাহিন ভাইয়ের রোমান্টিক নাটক প্রেজেন্ট করা, আমাদের সুমন আনোয়ার ভাইয়ের সাবজেক্টিভ নাটক প্রেজেন্ট করা, মানে আমি বলতে চাই প্লিজ, ভালো যেহেতু বাসেনি আপনারা যারা কাজ করছেন নতুন, আরেকটু ইন ডিটেলে ভালোবাসুন, আরও জেনে ভালোবাসুন, তাহলে ভালোবাসাটা না আরও চমৎকার হবে, ভালোবাসতে আরও ইচ্ছে হবে। যেমন আপনি যখন একটা বই পড়েন, হয়তো 5টি লাইন পড়ে আপনি এক ধরনের একটা ভালোবাসা তৈরি হয়, এটা শেষ করি জানি, আবার সামনে যখন যান তখন অস্থিরতা বেড়ে যায়, কিন্তু আরেকটু ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, এটা কারণটা হচ্ছে কিন্তু আপনি পড়ে যাচ্ছেন, আপনি অফ করে দিচ্ছেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা আছেন, যারা ছিলেন ইন্ডাস্ট্রিতে আমাদের এই জায়গায়, তাদের ব্যাপারে জানা, যখন জানবে যে এই মানুষগুলো কারা এবং তারা কি কি রেখে গেছেন, সেটা জানার পর না ভালোবাসার হৃদ্যতা, শ্রদ্ধাবোধ এগুলো অনেক বেশি জন্মাবে। কারণ এই সব তো আমাদের দর্শকরাই তৈরি করে দিয়েছেন এবং দর্শকদের ভালোবাসে তারা প্রতিটা মানুষ তৈরি করেছে এবং তারা অর্জন করেছেন। তো সেই জায়গাটির চমৎকার বিষয় না, তাদের প্রয়াসটা চমৎকার না, তাদের ইচ্ছাটা চমৎকার না, তাদের তৈরি করা দর্শকের কাছে কিন্তু আমরা যেতে পারছি। সেটাই প্রাপ্তির জায়গাটা আসলে ধীরে ধীরে বড় হচ্ছে। একদমই তাই। ইতিমধ্যেই স্বপ্নে অনেকগুলো চরিত্রে হয়তো কাজ করে ফেলেছেন, চলচ্চিত্রে কাজ করেছেন, সামনে আরো অনেক ভালো কাজ করবেন সেই প্রত্যাশা থাকছে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো যে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, সকল পরিবারের জন্য দোয়া রইল, এনটিভির প্রতিটি দর্শকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, দেশকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।